চলো তাহলে আজকে আমরা একাদশ শ্রেণী প্রথম শুরু করতে চলেছি ইউটিউবে আমার ক্লাস ক্যারিয়ার ইন ম্যাথামেটিক্স চ্যানেলে। তোমরা প্রতিনিয়ত এই চ্যানেলটাকে দেখতে থাকো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আমি আজকে যে চ্যাপ্টার শুরু করতে চলেছি সেটা হচ্ছে তোমাদের স্থানাঙ্ক জ্যামিতি। স্থানাঙ্ক জ্যামিতি এই অধ্যায়ে তোমাদের টোটাল মার্কস আছে। এখানে টোটাল মার্কস ফাইনাল এক্সাম, এখানে টোটাল মার্কস হচ্ছে তোমার FM হচ্ছে তোমার 13 মার্কস। ক্লাস 11 ফাইনাল পরীক্ষায় তোমাদের কত নম্বর দেবে? 13 মার্কস এখান থেকে দেবে। এর মধ্যে প্রথম যে চ্যাপ্টারটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের সরল রেখা। প্রথম চ্যাপ্টারটার নাম হচ্ছে সরল রেখা, যেটা তোমাদের সিলেবাসে রয়েছে। তার আগে তোমাদের যেটা জিনিসটা জেনে নিতে হবে সেটা হচ্ছে পূর্ব পাঠের পুনরালোচনা এটা তোমাদের জেনে নিতে হবে। তাহলে এই পুনরালোচনাতে কি ছিল আমাদের, তোমরা বেশ কিছু ইম্পর্টেন্স ফর্মুলা পড়েছো। এখানে যে ফর্মুলাগুলো তোমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে সাম ইম্পর্টেন্ট ফর্মুলা। তোমাদের কিছু গুরুত্বপূর্ণ ফর্মুলা জেনে নিতে হবে। সেই গুরুত্বপূর্ণ ফর্মুলাটা কি? 1 নম্বর আমি বলছি, তুমি লক্ষ্য করো। 1 নম্বর যদি আমি এই জিনিসটা বলি, আমাদের কি জিনিসটা ছিল? আমাদের জিনিসটা ছিল এরকম, বলছে ধরে নাও যে এটা সরল রেখা। এই সরল রেখাতে কি হচ্ছে তোমার, এটা হচ্ছে মূলবিন্দু, এটা হচ্ছে পি বিন্দু। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক যদি a, b হয় এবং মূলবিন্দুর স্থানাঙ্ক যদি 0, 0 হয়, তাহলে বলছে যে এই ও বিন্দু থেকে তোমার পি বিন্দুর দূরত্ব কত ছিল? দূরত্ব ছিল এটা তোমার ফর্মুলা ছিল কিছুই না, সোজা ফর্মুলা ছিল সেটা। এই ফর্মুলাটা খুবই সোজা ছিল। সেই সোজা ফর্মুলাটা হচ্ছে তোমার এইখানে আমি লিখছি, দেখো, √a² প্লাস b²। এটা তোমরা পড়েছিলা, বোঝা গেছে? এবার তার মানে এই যে 0 থেকে পি বিন্দু যে দূরত্ব সেটা হচ্ছে এটা। তাহলে এটা কিভাবে এসেছিল? এটা এইরকম ভাবে এসেছিল। এটা এসেছিল 0 - a² প্লাস 0 - b² এটা তোমরা ক্লাস 9-এ পড়েছিলে। এবার আমরা যে ফর্মুলাটা চলে আসবো সেটা হচ্ছে মিটালাম। এরপরে আমরা যে 2 নম্বর ফর্মুলাটা পড়বো, 2 নম্বর ফর্মুলা কি ছিল? 2 নম্বর ফর্মুলা ছিল, মনে করো এইটা একটা সরল রেখা। এই সরল রেখা কি হচ্ছে, এটার নাম দিলাম পি বিন্দু। পি বিন্দুর স্থানাঙ্ক x1, y1 এবং কিউ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x2, y2। তাহলে বলছে এই পি ও কিউ বিন্দু দূরত্ব কত? পি ও কিউ বিন্দুর মধ্যে দূরত্ব কত হবে? দূরত্বটা ছিল পি কিউ। এটা বা পি কিউ সরলরেখার আর দূরত্ব বা পি কিউ সরলরেখার দৈর্ঘ্যটাও তুমি কিন্তু বলতে পারো। এটা এরকম ছিল, কিছুই না, তোমার খুবই সিম্পল ব্যাপার। ফর্মুলাটা হচ্ছে এটা x1 - x2 তার হোল স্কোয়ার প্লাস y1 - y2 তার হোল স্কোয়ার। এটা কি ছিল? তোমার ইউনিট ফর্মুলা ছিল। দেখো, বুঝতে পারছো? এবার এই ইউনিট ফর্মুলাটা আমরা পড়েছিলাম। এবার চলে আসো, আমি যদি বলি 3 নাম্বার ফর্মুলাতে আমরা চলে আসব। 3 নম্বর ফর্মুলা কি ছিল? 3 নম্বর ফর্মুলা বলছে, মনে করো এটা সরল রেখা। এটা কি হচ্ছে? এটা সরল রেখা পি বিন্দু নাম দিলাম কত? x1, y1 আর কিউ বিন্দুটার নাম দিলাম স্থানাঙ্ক হচ্ছে x2, y2। তাহলে আমার মনে করো এখানে একটা আর বিন্দু রয়েছে। আর বিন্দুটা কি করেছে? এই সরল রেখাকে আর বিন্দুর স্থানাঙ্ক নিলাম এইটা, আর বিন্দু স্থানাঙ্ক নিলাম x, y।
তাহলে এই এক্স কমা ওয়াই বিন্দুটা কি করেছে, পি কিউ সরলরেখাকে m:n অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। কি করেছে, অন্তর্বিভক্ত করে। তবে পি বিন্দুর স্থানাঙ্ক কত হবে, তবে আর বিন্দুর স্থানাঙ্কটা কত হবে, তবে আর বিন্দুর স্থানাঙ্কটা ছিল এরকম, এক্স ইকুয়াল টু কত ছিল, এখানে দেখো এটা কত আছে x1, এটা x2, তাহলে এখানে যেটা m থাকবে m এর সাথে পরের x2টা গুণ হবে, তাহলে mx2 প্লাস দিয়ে কি করতে হবে, n এর সাথে এটা পরের, তাহলে পরের সাথে আগেরটা যোগ করতে হবে, মানে অপোজিট। তাহলে কত হলো n x1 বাই কত হবে m প্লাস n হবে। এবার যদি তুমি বলো তাহলে y কত হবে, এখানে y ইকুয়াল টু কত হবে, y ইকুয়াল টু m y2 প্লাস এখানে হয়ে যাবে n y1 বাই হয়ে যাবে তোমার m প্লাস n। এই ফর্মুলাটা আমাদের হবে, আশা করি বোঝা গেছে। চলে আসো তারপরের ফর্মুলা, যেটা আমাদের রিমাইন্ড করতে হবে। রিমাইন্ডের ব্যাপারটা হলো যে, যদি 2 নম্বর দিলাম, যদি এই সরল রেখাটাকেই এটা নিলাম কত, পি বিন্দু x1, y1, এটাকে নিলাম কিউ x2, y2, তাহলে এই সরল রেখাকে যদি এমন একটা বিন্দু মনে করো, এইখানে বিন্দুটা নিলাম, এটা কি করছে ডট ডট দিলাম, এটা হচ্ছে আর বিন্দু, কি নাম দিলাম আর এক্স, ওয়াই, তাহলে আমরা এটা আর এক্স, ওয়াই দিলাম। ঠিক আছে, তাহলে আর এক্স, ওয়াই যদি দিই আমরা, তাহলে এক্স, ওয়াই, তাহলে আর বিন্দুটা কি করছে তোমার বহির্বিভক্ত করছে, কি করছে বহির্বিভক্ত করছে। ঠিক আছে, মানে এটাকে বলবো আমি ইন্টারসেক্ট, মানে বাইরে থেকে ইন্টারসেক্ট করছে কি, এই পি কিউ সরল রেখাটাকে বহির্বিভক্ত করছে আর বিন্দু। তাহলে আর বিন্দুর স্থানাঙ্ক কত হবে, আর বিন্দুর স্থানাঙ্ককে এক্সটাকে এভাবে লিখতে পারি, বহির্বিভক্ত ক্ষেত্রে কি হয়ে যাবে মাইনাস, আগে যেরকম ছিল x1 m:n অনুপাতে, মনে করো এটা কি দিলাম, এটা দিলাম m:n অনুপাতে কি করেছিল বহির্বিভক্ত করেছে। তাহলে x এর কি হতে হবে, m এর সাথে নিব পরের x2টা, তাহলে এখানে যে m x2 মাইনাস n x1 বাই কত হবে m মাইনাস n। তাহলে অনুরূপে y এর মান কত হবে, y এর মান হবে m y2 মাইনাস n y1 বাই হয়ে যাবে এটা m মাইনাস n। এটা হবে যখন আমাদের বহির্বিভক্ত করবে, তখন এই ফর্মুলাটা আমাদের হবে। এরপরে আমরা চলে আসব, এরপরে মনে করো এই সরল রেখা আছে, এই সরল রেখার নাম হচ্ছে পি x1, y1, এটা হচ্ছে তোমার কিউ x2, y2। তাহলে এই সরলরেখার মধ্যবিন্দু যদি আর হয় এবং আক্সে আর এর স্থানাঙ্ক যদি x, y হয়, তাহলে কি হবে, তাহলে মনে করি লিখবো, ধরি পি কিউ সরল রেখার মধ্যবিন্দু আর, এক্স ওয়াই হলে তাহলে এক্স এর মান লিখবো কিছুই নাই, মধ্যবিন্দু মানে 2, তাহলে মধ্যবিন্দু যদি হয় তাহলে কোন অনুপাতে বিভক্ত করেছে, 1:1 অনুপাতে বিভক্ত করেছে। মধ্যবিন্দু মানে কি, পি কিউ সরল রেখাটাকে 1:1 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে কে, আর বিন্দু। তাহলে আমরা কি করব, m ইন্টু x2, তাহলে m এর মান কত, এটাকে যদি না এটাকে m যদি নিই, এটাকে যদি n নিই, তাহলে m এর মান 1, তাহলে 1 নিলাম ইন্টু, তবে x2 নিলাম, তারপরে n এর মান কত 1 ইন্টু x1 নিব, x1 বাই কত আসছে 2, তাহলে কত আসলো এখানে x1 প্লাস x2 বাই 2। তাহলে আমাদের এই ফর্মুলাটা আসলো। ঠিক আছে, এই ফর্মুলাটা আমাদের আসলো। তারপরে আমরা অনুরূপভাবে কি লিখতে পারি, এখানে ওয়াইটাকে কি লিখতে পারি, ওয়াইটাকে লিখতে পারি আমরা, এখানে ওয়াইটাকে লিখতে পারি y ইকুয়াল টু xy1 প্লাস y2 বাই কত লিখবো 2। তার মানে আমরা ওয়াইটাকে এভাবে লিখবো, দেখো ওয়াইটা এখানে দেখাচ্ছি আমি, তাহলে ওয়াইটায় কত লিখবো, y ইকুয়াল টু y1 প্লাস y2 বাই 2, আমরা এভাবে লিখবো। তাহলে এখানে x এর মান পেলাম আর এখানে y এর মান পেলাম, তাহলে আমরা এই বিন্দুটা মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমরা কি করলাম, বের করে নিলাম।
তারপরে আমরা চলে আসব আচ্ছা, মনে করো এটা একটা কি ছিল, ত্রিভুজ নাও, এটা একটা ত্রিভুজ নাও, একটা ত্রিভুজ। আমরা এই ত্রিভুজটা কি করব, এ নাম দিলাম, এ স্থানাঙ্ক x1, y1, বি নাম দিলাম x2, y2, সি নাম দিলাম x1, x3, y3। ঠিক আছে, তাহলে আমরা এইটা একটা ত্রিভুজ অঙ্কন করলাম। বলছে এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, আমাদের কি করতে হবে, ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা কি ছিল আমাদের, এই ত্রিভুজটা কি করব, ক্ষেত্রফল নির্ণয় করব। দেখো লক্ষ্য করো ত্রিভুজটা, তাহলে আমি এই যে খাতায় করছি, দেখো ক্ষেত্রফলটা নির্ণয় করলে কত হবে, তাহলে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল হয়ে যাবে, আমরা জানি হাফ গুণ করব প্রথমে। ঠিক আছে, এবার হাফ গুণ করার পর কি করব আমরা, তোমরা x1 x2 বসিয়ে ফেলো, x1 ব্র্যাকেট রাখো একটা, প্লাস x2 ব্র্যাকেট রাখো, প্লাস x3 ব্র্যাকেট রাখো এবং থার্ড ব্র্যাকেট ক্লোজ করো। এবার তুমি লক্ষ্য করো, আমরা যখন x1 নিব ঠিক তারপর থেকে শুরু করব। আমরা কিরকম ভাবে শুরু করব, এখানে নাও তুমি, এবার কি করো, y1 নাও, y2 নাও, y3 নাও। লক্ষ্য করে এখানে আমি y1 y2 y3, এখানে কত নিয়েছি x1, তার মানে x1 যখন নিব তখন এখানে y1 দিয়ে শুরু হবে না, কি দিয়ে শুরু হবে, y2 দিয়ে শুরু হবে। তাহলে y2 থেকে কোথায় আসবে, y3, তাহলে এখানে কত করব, y2 মাইনাস y3। এবার তুমি লক্ষ্য করো এখানে কত আছে x2, তার মানে এখানে আমার x2 যদি থাকে তাহলে y3 থেকে শুরু হবে, y2 থেকে শুরু হবে না। তাহলে y3 থেকে কার কাছে যাবে, y1, তাহলে কত হবে y3 মাইনাস y1। এবার দেখো x3, তার মানে y3 থেকে শুরু হবে না এখানে, তাহলে y3 থেকে শুরু হবে না, তাহলে y3 পরে কে থাকে, y1, তাহলে এখানে রাউন্ড সার্কেল আকারে ঘুরবো, তাহলে y1 মাইনাস y2, তাহলে এটা কি হবে, বর্গ একক। তাহলে আমার কি হলো, এই যে ত্রিভুজটা নিয়েছিলাম এ বি সি, এই ত্রিভুজটার কি হলাম, আমরা ক্ষেত্রফল বের করলাম এইটা। এবার তুমি যদি ভাবো যে স্যার আমি এভাবে করব না, আমি অন্য আরেকটা ফর্মুলা আছে তোমাদের, সেটা হচ্ছে হাফ দিয়ে কি করতে হবে, তোমরা এখানে y1 লিখে ফেলো, আবার একই রকম ভাবে y2, আবার একই রকম ভাবে y3। তাহলে তুমি লক্ষ্য করো আবার এখানে কি লিখবো, x1 x2 x3। তাহলে তুমি লক্ষ্য করো আমরা এখানে সার্কেল আকারে ঘুরবো, তাহলে y1 আছে, তাহলে তুমি চলে যাও x1 এ, তার মানে x1 দিয়ে শুরু হবে না, কোথা থেকে শুরু হবে, x2, তাহলে এখানে x2 থেকে কোথায় আসবে, x3, তাহলে এখানে x2 মাইনাস x3। এবার দেখো y2 আছে, y2 মানে x2 তে চলে যাও, তাহলে x2 থেকে শুরু হবে না, কি হবে তারপর থেকে, তাহলে x3 থেকে কোথায় যাবে, x1 এ, তাহলে কত লিখবো, x3 মাইনাস x1। এবার চলে আসো y3, তার মানে x3 তে চলে যাও, x3 শুরু হবে না, তার মানে x1 থেকে শুরু হবে, x1 থেকে কোথায় আসবে, x2 তে, তাহলে x1 মাইনাস x2, এটা হলো বর্গ একক। তাহলে তুমি যেটাকে খুশি ধরে অঙ্কটা করতে পারো। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের ত্রিভুজের এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা। ঠিক আছে, এবার মনে করো এই ত্রিভুজটাই আমি আবার আঁকবো, কি করব, এই ত্রিভুজটাই আঁকবো। তাহলে এই ত্রিভুজটা আঁকছি, দেখো এই ত্রিভুজটা আঁকলাম, তাহলে এই ত্রিভুজের নাম কি দিলাম, এ x1 y1, বি x2 y2, এটা সি x3 y3। তাহলে এই ত্রিভুজের বলছে তিনটে বিন্দুর স্থানাঙ্ক, তিনটে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আমাদের দিয়ে দিয়েছে। তাহলে বলছে এর ভর কেন্দ্র, ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক, তার মানে আমাদের যে ভর কেন্দ্র হয় সেই ভর কেন্দ্র স্থানাঙ্ক, ভর কেন্দ্র বলতে বোঝায় এই ত্রিভুজটা টোটালটার মাস m যদি হয়, তাহলে এই মাসটা ত্রিভুজের যে কেন্দ্র দিয়ে যায় সেটাকে বলা হয়, মানে যে বিন্দু সেটাকে বলা হয় ভার কেন্দ্র। কিন্তু আমরা বের করব ভর কেন্দ্র। তাহলে ভর কেন্দ্র কি হয়, ভর কেন্দ্র কি হয় তোমার, এখান থেকে আমি কি করব, এখানে একটা পয়েন্ট থাকবে, ঠিক আছে, ভর কেন্দ্র আমি নিব, তাহলে এই ভর কেন্দ্র স্থানাঙ্ক আমাকে নির্ণয় করতে হবে। মনে করি ভর কেন্দ্র স্থানাঙ্ক হলো px, y, তাহলে এই ভর কেন্দ্র স্থানাঙ্ক কত হবে,
তাহলে ভরকেন্দ্রের স্থানাঙ্ক বলছে, ভরকেন্দ্রের স্থানাঙ্ক এরকম হবে তোমার যে যদি তিনটে ত্রিভুজের দেওয়া আছে তো তাহলে হবে x ইকুয়াল টু হয়ে যাবে x1 প্লাস x2 প্লাস x3 বাই 3, ওয়াইটা হয়ে যাবে তোমার y1 প্লাস y2 প্লাস y3 বাই 3। তাহলে আমরা কি পেলাম, ভরকেন্দ্র p ছিল আমাদের এখানে, দেখো ভরকেন্দ্র p, তাহলে p এর স্থানাঙ্ক কত হয়ে যাবে x, y হয়ে গেল এটা p x1 প্লাস x2 প্লাস x3 বাই 3, y1 প্লাস y2 প্লাস y3 বাই 3। তাহলে আমাদের এটা হলো ভরকেন্দ্রের স্থানাঙ্ক ত্রিভুজের। এবার আমরা চলে আসব 4 নম্বর ফর্মুলা। 4 নম্বর ফর্মুলা কি বলছে, আমরা এতক্ষণ দাগ নম্বরগুলো পড়িনি, এবার বলছে 4 নম্বর ফর্মুলা বলছে যে মনে করো এই ত্রিভুজটা নিলাম, এই ত্রিভুজটা আমরা নিলাম, কি নিলাম, এ যেরকম ছিল x1 y1 নিলাম, বি x2 y2 নিলাম, সি x3 y3 নিলাম। এই ত্রিভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। এবার মনে করো বিসি, এই বাহুটার দৈর্ঘ্য দেওয়া আছে তোমার এ বিন্দুর বিপরীত বাহুর দৈর্ঘ্য এ, বি বিন্দুর বিপরীত বাহুর দৈর্ঘ্য বি, সি বিন্দুর বিপরীত বাহুর দৈর্ঘ্য সি, স্মল এ বি সি নিয়ে ফেললাম। বলছে তাহলে এ বি সি ত্রিভুজের অন্তঃকেন্দ্রের স্থানাঙ্ক মানে ইন সেন্টার, আমরা ওটা কি করেছিলাম ভার কেন্দ্র, সেন্ট্রয়েড, ইন সেন্টার এবং সেন্ট্রয়েড দুটো জিনিস কিন্তু আলাদা, ঠিক আছে। তাহলে বলছে অন্তঃকেন্দ্রের স্থানাঙ্ক কত হবে, তাহলে অন্তঃকেন্দ্রের স্থানাঙ্ক আমরা বের করব, মানে ইন সেন্টার, এই ত্রিভুজটা কি বের করব, ইন সেন্টারের ক্ষেত্রফল, ইন সেন্টার, ইন সেন্টার, ইন সেন্টার মানে অন্তঃকেন্দ্র, কি বের করব অন্তঃকেন্দ্র, তাহলে অন্তঃকেন্দ্র স্থানাঙ্ক বের করব। অন্তঃকেন্দ্রের স্থানাঙ্ক বলছে কিছুই না, তাহলে অন্তঃকেন্দ্রের স্থানাঙ্ক হবে এইরকম, এ x1 মানে যে যেটা বাহুর দৈর্ঘ্য সেই বিন্দুটা এ ছিল, তো এ যদি নিই তাহলে এ x1 নিব, বি x2 নিব, সি x3 নিব, তারপরে কি করব এ প্লাস বি প্লাস সি করব। আবার কেউ একই রকম ভাবে এ y1 বি y2 প্লাস সি x3 বাই কত হবে এ প্লাস বি প্লাস সি। এটা আমাদের ফর্মুলা হবে কি অন্তঃকেন্দ্রের ফর্মুলা। কিন্তু আমাদের সেন্ট্রয়েড বা ভারকেন্দ্রের ফর্মুলা কত ছিল, x1 প্লাস x2 প্লাস x3 বাই 3, x1 প্লাস y1 প্লাস y2 প্লাস y3 বাই 3, আমাদের এই ফর্মুলাটা ছিল। এবার তোমরা যদি ডিটারমিনেন্ট বলে জিনিসটা শিখে থাকো, ডিটারমিনেন্ট চ্যাপ্টার কিন্তু দ্বাদশ শ্রেণীতে আছে, যদিও তোমাদের নেই, যদি তোমরা শিখে থাকো তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার উপর একটা ফর্মুলা হলো এইটা। কি ফর্মুলা, আমরা যেরকম হাফ নিয়েছিলাম সেরকম লিখবো, সেটা হয়ে যাবে x1 x2 x3 y1 y2 y3 1 1 1, এটা বর্গ একক। এই ফর্মুলাটা হলো তোমার, এই ফর্মুলাটা হলো এই ত্রিভুজটার ক্ষেত্রফলের ফর্মুলা। তো যদি তোমরা ডিটারমিনেন্ট শিখে যাও তাহলেই পারবে, আর না হলে যেভাবে বললাম প্রথমে সেভাবে তোমরা করে নিও। এরপরে আমরা যেটা আসবো সেটা বলছে যে এই তিনটে শীর্ষবিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কখন শূন্য হবে। আচ্ছা তোমরা একটা কথা বলো, এই তিনটে বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল যদি শূন্য হয় তাহলে এই তিনটে বিন্দু কি হবে, একটা সরলরেখায় উপস্থিত হবে। তাহলে বললাম যে এ বি সি এই তিনটে বিন্দু সমরেখ কখন হবে, যদি এই তিনটে ত্রিভুজ দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হয়। অর্থাৎ আমাদের ত্রিভুজের ক্ষেত্রফলটা কত পেয়েছিলাম, হাফ এটা। তাহলে x1 y2 মাইনাস y3 প্লাস x2 y3 মাইনাস y1 প্লাস x3 y1 মাইনাস y2, এটা কত হবে, শূন্য হতে হবে ত্রিভুজটা ক্ষেত্র। অতএব এটা লিখতে পারি x1 y2 মাইনাস y3, তারপরে হচ্ছে তোমার
তারপরে এটা হচ্ছে x1 y2 মাইনাস y3 প্লাস কত হবে x2 y3 মাইনাস y1 প্লাস x3 y1 মাইনাস y2 ইকুয়াল কত হবে 0। তার মানে আমার এই যে এ বি সি এই তিনটে বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হলে এই তিনটে বিন্দু কি হবে সমরেখ হবে। তার মানে তিনটে এ বি সি এই তিনটে বিন্দু সমরেখ হওয়ার শর্ত কি হচ্ছে এই তিনটে বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত হচ্ছে শূন্য। তাহলে আমি হাফটাকে এদিকে নিয়ে এসে কি করলাম এটা ইকুয়াল টু শূন্য। তাহলে আমাদের শর্ত হলো এইটা, বোঝা গেল? তাহলে এটা হলো এ বি সি তিনটি বিন্দু সমরেখ হওয়ার শর্ত। এবার তোমাদের যে জিনিসটা করব, তোমাদের একাদশ শ্রেণীর সবার বই আছে 519 পেজ। তাহলে 519 পেজ খুললে তোমরা স্পষ্ট দেখতে পাবে। এখানে লক্ষ্য করো যে বলছে সঞ্চার পথ ও তার সমীকরণ। কি বলছে? কোনো বিন্দু নির্দিষ্ট জ্যামিতিক শর্ত বা শর্তাবলী সিদ্ধ করে কোনো সমতলে গতিশীল থাকলে তার গতিপথকে বিন্দুটির সঞ্চার পথ বলে। তার মানে বলছে কোনো নির্দিষ্ট বিন্দু নির্দিষ্ট জ্যামিতিক শর্ত বা শর্তাবলী সিদ্ধ করছে, মানে আমি কোনো একটা বিন্দু নেব, সেই বিন্দুটা কি করবো একটা নির্দিষ্ট জ্যামিতিক শর্ত বা শর্তাবলীকে সিদ্ধ করাবো। তাহলে সিদ্ধ করে কোনো সমতলে গতিশীল থাকে, শুধু সিদ্ধ করলেই হবে না, সিদ্ধ করে কি করতে হবে বিন্দুটাকে গতিশীল থাকতে হবে কোথায় একটা সমতলে, তার গতিপথকে বিন্দুটির সঞ্চার পথ বলে। অর্থাৎ আমি বলতে চাইলাম এটাই যে কোনো নির্দিষ্ট বিন্দু কিছু জ্যামিতিক নির্দিষ্ট শর্তগুলিকে সিদ্ধ করছে এবং সিদ্ধ করে যদি কোনো একটা নির্দিষ্ট সমতলে সঞ্চার গতিশীল থাকে তাহলে সেই বিন্দুটির গতিপথকে কি বলবো সঞ্চার পথ বলবো। তারপরে লক্ষ্য করো গতিশীল বিন্দুর গতিপথের উপরিস্থিত যে কোনো বিন্দুর স্থানাঙ্ক যে নির্দিষ্ট জ্যামিতিক শর্ত মেনে চলে তার বীজগাণিতিক আকারকে গতিশীল বিন্দুর সঞ্চার পথের সমীকরণ বলে। তার মানে ইকুয়েশন অফ লোকাস, ইকুয়েশন অফ কি বলছে লোকাস বলছে। ঠিক আছে, এই জিনিসটা আমাকে বের করতে হবে। এটা হচ্ছে তোমাদের নতুন বিষয় বলতে গেলে, তোমাদের এটা ছিল না আগে, তাই আমি আমাদের সঞ্চার পথ ও তার সমীকরণ নির্ণয় করব। তারপরে চলে আসো, লক্ষ্য করো এখানে, তারপরে যে জিনিসটা বলছে এখানে লক্ষ্য করো, আমি জুম করে দিলাম তোমাদের বোঝাবার জন্য। এই যে দেখো এবার দেখতে পাচ্ছ, কি দেখতে পাচ্ছ লক্ষ্য করো কি বলছে আমাদের, বলছে সঞ্চার পথের সমীকরণ বের করতে হবে আমাকে। ঠিক আছে, সঞ্চার পথের সমীকরণ কি বলছে, সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করার পদ্ধতি, মেথড অফ অবটেইনিং দ্য ইকুয়েশন অফ লোকাস। তাহলে কোনো একটা সঞ্চার পথের সমীকরণ কিভাবে বের করব? ফার্স্ট, কোনো গতিশীল বিন্দুর সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করতে হলে নিচের পদ্ধতিতে অগ্রসর হতে হবে। তাহলে নিচের পদ্ধতি কি সেগুলো পড়ে দেখি। 1 নম্বর কি বলছে দেখো, প্রথমত মনে করো ও সঞ্চারণশীল বিন্দুর যে কোনো অবস্থানের স্থানাঙ্ক x, y বা h, k। তাহলে যে বিন্দুটার সঞ্চার পথ নির্ণয় করতে হবে সেই বিন্দুটার স্থানাঙ্ককে আমরা কি ধরো প্রথমে x, y বা h, x ধরে নেব। 2 নম্বর চলে আসো কি বলছে, দ্বিতীয়ত গতিশীল বিন্দু যে বিশেষ জ্যামিতিক শর্ত বা শর্তাবলী মেনে চলে তা প্রয়োগ করে সরলীকৃত আকারে x ও y এর অথবা h ও k এর মাধ্যমে একটি সমীকরণ নির্ণয় করতে হবে। তার মানে বিন্দুটা যে সমস্ত গাণিতিক শর্তাবলী মেনে চলছে সেই সমস্ত গাণিতিক শর্তাবলীকে কি করতে হবে প্রয়োগ করে সরলীকৃত আকার নিয়ে আসবো। কার মাধ্যমে? x বা y বা h, k এর আকারে নিয়ে আসবো, একটা সমীকরণ আমরা বের করব। তারপরে দেখো 3 নাম্বার কি বলছে আমাদের, 3 নাম্বার বলছে দেখো x ও y এর মাধ্যমে 2 নং এ যে সমীকরণ পাওয়া যায়, তার মানে আমরা 2 নম্বরে কি করেছি এই যে জ্যামিতিক শর্তাবলীগুলো প্রযোজ্য করে আমরা যে সমীকরণটা পেয়েছি সেই সমীকরণ কে বলছে সেটি হবে গতিশীল বিন্দু সঞ্চার পথের সমীকরণ। তার মানে আমরা 2 নম্বরে জ্যামিতিক শর্তাবলীগুলো প্রাধান্য দিয়ে আমরা যে সমীকরণটা পাবো সেটা হচ্ছে ওই গতিশীল বিন্দুর সঞ্চার পথের সমীকরণ। যদি 2 নং এ প্রাপ্ত সমীকরণটি h ও k এর মাধ্যমে হয়, যদি 2 নম্বরে প্রাপ্ত সমীকরণটি h ও k এর মাধ্যমে হয় তবে h এর জায়গায় x এবং k এর জায়গায় কি বসাবো y পুট করব, লিখে গতিশীল বিন্দুর সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করতে হবে। এই x, y কে চলমান স্থানাঙ্ক কারেন্ট কোঅর্ডিনেটস বলা হয়।
এই এক্স কমা ওয়াই কে কি বলা হয়, চলমান স্থানাঙ্ক। তার মানে এক্স ওয়াই এর মান আমাদের চেঞ্জ হতেই থাকবে, ওই জন্য বলা হচ্ছে কারেন্ট অফ কোঅর্ডিনেটস বলা হয়। এবং সঞ্চার পথের সমীকরণ চূড়ান্ত পর্যায়ে সর্বদা চলমান স্থানাঙ্কে প্রকাশ করতে হয়, এবং সঞ্চার পথের সমীকরণটা কি করতে, চূড়ান্ত পর্যায়ে সর্বদা চলমান স্থানাঙ্কে প্রকাশ করতে হয়। চলমান স্থানাঙ্ক মানে এই এক্স আর ওয়াই দ্বারা আমরা কি করব, প্রকাশ করব। চলো তাহলে এবার আমরা কি করব, অঙ্কগুলো করব। অঙ্কগুলো কিভাবে করেছে আমি প্রথমে তোমাদের কি করব, এক্সাম্পলের ইম্পর্টেন্ট অঙ্কগুলো তোমাদের বুঝিয়ে দেব, তারপরে আমরা চলে আসবো এক্সারসাইজে। সবচেয়ে বড় কথা হলো শুধুমাত্র এক্সারসাইজ করলে হয় না, আমাদের এক্সাম্পলে প্রচুর ইম্পর্টেন্ট এবং ভালো ভালো অঙ্ক রয়েছে, সেই এক্সাম্পলের অঙ্কগুলো কিন্তু করে ফেলতে হবে। তাহলে চলো আমরা ফার্স্ট অঙ্কটা 35 নম্বর অঙ্কটা বুঝে ফেলি। কি বলছে, কোন গতিশীল বিন্দুর এক্স অক্ষ থেকে দূরত্বের 3 গুণ, কোন গতিশীল বিন্দুর এক্স অক্ষ থেকে দূরত্বের 3 গুণ ওয়াই অক্ষ থেকে তার দূরত্বের দ্বিগুণ অপেক্ষা 5 একক বেশি গতিশীল বিন্দুর সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। তার মানে তুমি লক্ষ্য করো যে একটা গতিশীল বিন্দু বলেছে, সেই গতিশীল বিন্দুর এক্স অক্ষ থেকে দূরত্ব কত, 3 গুণ। এক্স অক্ষ থেকে দূরত্ব 3 গুণ, এক্স অক্ষ থেকে দূরত্বের 3 গুণ, তাহলে ওই বিন্দুর এক্স অক্ষ থেকে দূরত্বের 3 গুণ। তাহলে এক্স অক্ষ থেকে দূরত্ব বের করব, বের করে 3 গুণ বের করবো, 3 গুণ বের করে কি করব, ওয়াই অক্ষ থেকে তার দূরত্বের দ্বিগুণ। এবার কি করব, ওয়াই অক্ষ থেকে ওই বিন্দুটার দূরত্বের দ্বিগুণ বের করব, বের করে কি করব, অপেক্ষা 5 বেশি, তার মানে দ্বিগুণের সাথে 5 যোগ করে কি হবে, 3 গুণটা সমান হয়ে যাবে। তখন ওই শর্তগুলো অ্যাপ্লাই করে আমরা অঙ্কটা করবো। তাহলে তোমরা স্পষ্টত এখানে লক্ষ্য করো কি বলেছে, স্পষ্ট লক্ষ্য করার চেষ্টা করো কি বলেছে, ছবিটা লক্ষ্য করো কি বলেছে। ছবিটা দেখো, আমরা কি করেছে, ও অরিজিন নিয়েছে, ও অরিজিনটাকে নিয়ে এক্স অক্ষ ড্র করেছে, ওয়াই অক্ষ ড্র করেছে। এবার কি করেছে, তাহলে মনে করে একটা বিন্দু নিলাম, মনে করে এই বিন্দুটার নাম দাও পি এক্স কমা ওয়াই। তাহলে পি এক্স কমা ওয়াই বিন্দু থেকে তাহলে এইচ কমা কে নাম নিলাম, স্থানাঙ্ক ধরলাম। তাহলে ও বিন্দু থেকে এইখানে আসলো, তাহলে এক্স অক্ষ থেকে দূরত্ব কত, কে, ওয়াই অক্ষ থেকে দূরত্ব এইচ। তাহলে বলছে যে এক্স অক্ষ থেকে দূরত্বের 3 গুণ, তাহলে এক্স অক্ষ থেকে দূরত্ব 3 গুণ। তাহলে কত লিখবো এখানে, আমাদের এক্স অক্ষ থেকে দূরত্ব যদি 3 গুণ হয়, তাহলে আমরা কি লিখবো, তাহলে আমরা এখানে এই কে 3 গুণ লিখলাম। বলছে এটা কার সাথে সমান হবে, বলছে এটা দেখো কার সাথে সমান হবে, ওয়াই অক্ষ থেকে দূরত্বের দ্বিগুণ অপেক্ষা 5 বেশি। তাহলে আমরা এখানে যে 3 গুণ লিখলাম, তাহলে ওয়াই অক্ষ থেকে দূরত্বে কত হলো, দ্বিগুণ, তাহলে 2h, এর সাথে 5 যোগ করলাম। তাহলে অ্যাজ পার কোশ্চেন কি হবে, অ্যাজ পার কোশ্চেন আমাদের কি আসবে, 3k ইকুয়াল টু 2h প্লাস 5। ঠিক আছে, মানে 3k প্লাস ইকুয়াল টু কত হবে, ইকুয়াল টু হবে 2h প্লাস 5। তাহলে আমরা যদি ইকুয়েশনটা এদিকে নিয়ে আসি তাহলে কত হবে, লক্ষ্য করো, এবার বইয়ে দেখাচ্ছি তোমাদের। এই যে দেখো আমাদের অঙ্কটা করে ফেলেছে, এখানে কত করেছে দেখো, প্রশ্নের শর্তানুসারে 3k মাইনাস 2h ইকুয়াল টু 5। সুতরাং গতিশীল বিন্দুর নির্ণেয় সঞ্চার পথের সমীকরণ 3y মাইনাস 2x ইকুয়াল টু 5 ধরেছে। এখানে যে কে আর এইচ ছিল, এইচ এর জায়গায় এক্স আর কে এর জায়গায় কত বসেছে, ওয়াই বসেছে, কারণ এটা আমাদের কত নম্বর শর্ত ছিল, 3 নম্বর। কোন বিন্দুর সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করা 3 নম্বর পদ্ধতি। লক্ষ্য করে এই যে এখানে আমাদের কি বলেছে, এখানে বলেছিল যে এইচ এর জায়গায় এক্স আর কে এর জায়গায় ওয়াই পুট করতে হবে। বোঝা গেছে? এবার আমাদের সমীকরণ চলে আসলে এবার আমরা পরের অঙ্কে যাব। তোমাদের সৌরেন্দ্রনাথ দের বইটা পাবে, সৌরেন্দ্রনাথ দের বইয়ের 520 পেজ যাবে, 520 পেজের 36 নম্বর এক্সাম্পলটা তোমাদের করতে হবে। তাহলে 36 নম্বর এক্সাম্পলে কি বলছে দেখো, এক্স ওয়াই সমতলে পি বিন্দু এমনভাবে গতিশীল যে তার 2,-1 এবং 3,2 বিন্দু দুটি থেকে সমদূরবর্তী। পি বিন্দুর সঞ্চারপথ ও সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো। তাহলে বলছে এক্স ওয়াই সমতলে পি বিন্দু এমনভাবে গতিশীল যে তার 2,-1 এবং এত বিন্দু থেকে সমদূরবর্তী। ঠিক আছে, তাহলে পি বিন্দুর সঞ্চারপথ ও সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো। তাহলে তোমরা এটা কি করবে, এই জিনিসটা কি করবে, এই জিনিসটা করতে হবে যে আমরা কি করব, প্রথমে লক্ষ্য করো এখানে কি করব, একটা এক্স ওয়াই সমতল নিয়ে নিচ্ছি আমি, এক্স ওয়াই সমতল নিলাম, এখানে পি বিন্দু নিলাম, এখানে
পি বিন্দু এইচ কমা কে নিলাম। তাহলে এই পি বিন্দু এইচ কমা কে যদি নিই তাহলে বলছে এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস 0, ঠিক আছে, এটা ওয়াই অ্যাক্সিস। তাহলে বলছে এই পি বিন্দু থেকে দুটো বিন্দু আমাকে বলে দিয়েছে। মনে করো এখানে একটা বিন্দু নিলাম আর এখানে একটা বিন্দু নিলাম, এটা যোগ করলাম। তাহলে এই বিন্দুটা বলেছে, মনে করো কত বলেছিল তোমাদের বইয়ে, বলেছে কত 2, -1 একটা, আর একটা বলেছে 3, 2, এই বিন্দু মনে করো, ঠিক আছে। তাহলে এই বিন্দুটা যদি মনে করি আমি 3, 2, যা হোক এখানে আমি দেখতে পাচ্ছি না, এটাতে আমি ছবিতে দেখতে পাচ্ছি না, মনে করে এই বিন্দুটা নিলাম। আচ্ছা ছাড়ো, ছবিতে দেখতে পাচ্ছি না আমরা, ভালো করে ছবিটা আঁকি। এখানে বিন্দুটা নিলাম আর এখানে বিন্দুটা নিলাম, ঠিক আছে, এটা পি বিন্দু এইচ কমা কে। আমাদের দুটো বিন্দু স্থানাঙ্ক দিয়ে দিচ্ছে, দুটো বিন্দু থেকে দুটো বিন্দু বলছে এখান থেকে যে দূরত্বটা পাবো এখান থেকে সেই দূরত্বটাই পাবো, ঠিক আছে, এই দূরত্বটাই আমাকে বের করতে হবে। তাহলে চলো আমরা বই এক্সাম্পলে কি করে দেওয়া আছে বুঝে নিই একটু। দেখো কি বলেছে, লক্ষ্য করো এখানে কি বলেছে। তাহলে আমরা কি করবো, দুটো বিন্দু থেকে যদি আমাদের সমদূরবর্তী বলে তাহলে এই পি বিন্দু থেকে এই বিন্দুর স্থানাঙ্ক দূরত্ব বের করবো, আর এই বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব বের করবো। তার প্রথমে মনে করি পি বিন্দুর যে কোনো অবস্থানের স্থানাঙ্ক এইচ কমা কে। এখন যদি প্রদত্ত বিন্দু দুটি যথাক্রমে এ ও বি হয় তবে পি এ স্কোয়ার আর পি বি স্কোয়ার বের করবো, কারণ দূরত্ব বের করছে তো। তাহলে যদি দুটি দূরত্ব সমান হয় তাহলে একটা কি এ বিন্দু ধরেছে একটা বি বিন্দু, তাহলে পি এ ইকুয়াল টু কত হবে পিবি। এবার পি এ ইকুয়াল টু বের করার সময় রুট আবার আসে, সেই রুট আবারটাকে তোলার জন্য কি করেছে পি এ স্কোয়ার করেছে, এটা পিবি স্কোয়ার করেছে। প্রশ্ন অনুসারে কি হচ্ছে, এই দুটো সমান, তাহলে হোল স্কোয়ার করা হলো। এবার দেখো সমান থেকে কি করেছে, আমরা মানগুলো পুট করেছি, মানগুলো পুট করার পর দেখো এটাকে ফর্মুলা ভেঙে সিম্পল ফর্মে নিয়ে এসছে এইটা। এবার কি করব, অতএব পি বিন্দুর সঞ্চার পথের সমীকরণ x + 3y। তার মানে এবার আমি এইচ এবং কে এর জায়গায় কি বসাবো, এক্স ওয়াই বসিয়ে দিব। এটি এক্স ও ওয়াই এর একঘাত সমীকরণ হওয়ায় একটি সরলরেখা সমীকরণকে প্রকাশ করে। যখনই কোনো দুটো ভ্যারিয়েবল এক্স কমা ওয়াই এর ঘাত এক হবে তখন ওই দুটো মিলে কি করবে, তোমাকে একটা সরলরেখার সমীকরণ নির্দেশ করবে। সুতরাং পি বিন্দুর সঞ্চার পথ একটি সরলরেখা এবং তার সমীকরণ হয় x + 3y = 4। বোঝা গেল? এরপরে আমরা 37 নম্বর অঙ্কটা আছে, তোমরা যদি ইচ্ছা যায় তাহলে করবে। এটা অ্যাকচুয়ালি সিলেবাসে নেই, তবুও তোমাদের জানতে হবে। তারপরে চলে আসো তুমি 39 নম্বর অঙ্কটা। 39 নম্বর অঙ্কটা আমাদের কি বলেছে দেখো। 39 নম্বর অঙ্কটা বলেছে একটি গতিশীল বিন্দু C0 এবং -C,0 বিন্দু দুটি থেকে দূরত্বের সমষ্টি সর্বদা 2a একক। এর কি বলছে, গ্রেটার দেন সি। গতিশীল বিন্দুর সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। তাহলে আমার প্রথম গতিশীল বিন্দুটা কি করতে হবে, স্থানাঙ্ক ধরে নিতে হবে, এবং গতিশীল বিন্দুর স্থানাঙ্ক ধরার পর এইচ কে ধরবো, ধরার পর ওই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব, ওই গতিশীল বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব, এবার দুটো বিন্দু যোগ করে কি করবো, ইকুয়াল টু 2a করবো। তাহলে দেখো কি করেছে, মনে করো প্রদত্ত দুটি বিন্দু এ এবং বি বলেছে এবং গতিশীল বিন্দুটি পি। যদি কি বলেছে এবার দেখো, যদি গতিশীল পি বিন্দুর কোনো অবস্থানের স্থানাঙ্ক এইচ কে হয় তবে প্রশ্নানুসারে, তাহলে পি এ প্লাস পিবি করেছে ইকুয়াল টু 2a। এবারে দেখো পি এ ইকুয়াল টু 2a মাইনাস বি পিবি করেছে, এবার হোল স্কোয়ার করেছে, হোল স্কোয়ার করে বর্গ করে, আচ্ছা বর্গ করেছে, বর্গ করে ভেঙে দিয়েছে। ভাঙার পরে দেখো এটার মান বসেছে, এটার মান বসেছে, এটার মান বসাবে, দেখো এটার মান বসায়নি পরে বসাবে। দেখো এটাকে এবার কি ভেঙে দিল, পুরোটাই ভেঙে দিল। এবারে দেখো পিবি আছে, এবার পিবিটাকে কি করছে, দেখো পিবিটাকে কি করছে, এবার এক কাজ করো হোল স্কোয়ার করে দাও, এটাকে হোল স্কোয়ার করে দাও, হোল স্কোয়ার করে ভেঙেছে ফর্মুলা ভেঙে দিয়ে পিবি এর মান বসিয়ে সমস্ত ক্যালকুলেশন করে এভাবে ক্যালকুলেশন করে এইরকম এসছে ফর্মটা। এবার যখনই এইরকম চলে এসেছে এবার কি করবে তুমি, এইচ এর জায়গায় এক্স, কে এর জায়গায় ওয়াই পুট করে কি লিখবে, সুতরাং গতিশীল বিন্দুর সঞ্চার পথের সমীকরণ হলো এইটা, লিখে দিলে। এবার দেখো আমরা 40 নম্বর অঙ্কটা কি করবো। একটি গতিশীল সরলরেখা অক্ষ দুটি থেকে যে দুটি অংশ ছিন্ন করে তাদের সমষ্টি 10। গতিশীল সরলরেখার অক্ষ দুটির মধ্যবর্তী ছিন্ন অংশকে যে বিন্দুতে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে তার সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো।
তাহলে চলো ছবিটা আঁকি কিরকম হবে। ছবিটা বলছে আমি কি করলাম, এখানে একটা এরকম অক্ষ করলাম, ঠিক আছে। এটা হচ্ছে তোমার ওয়াই অক্ষ, এটা হচ্ছে তোমার ওয়াই অক্ষ, এটা হচ্ছে তোমার ওয়াই অক্ষ, এটা হচ্ছে তোমার এক্স অক্ষ। তাহলে একটা সরলরেখা অঙ্কন করলাম এরকম ভাবে। তাহলে এই সরলরেখা কি করছে, এ এক্স অক্ষকে এ বিন্দুতে এরকম এ কমা 0, আর ওয়াই অক্ষকে কি করছে বি 0, বি বিন্দুতে ছেদ করছে। তাহলে আমাদের দেখো এই অংশটুকু পেয়েছি আর এই অংশটুকু পেয়েছি, তাহলে এই দুটোর সমষ্টি বলছে তোমাদের কত 10। তার মানে এইটুকু দূরত্ব কত বলেছে দেখো তো, বি হবে এইটুকু দূরত্ব আর এইটুকু দূরত্ব এ, তাহলে কত হবে এ প্লাস বি ইকুয়াল টু কত হবে 10, কারণ এখান থেকে আসছে কত এক্স অক্ষ বরাবর এ, আর এখান থেকে আসছে ওয়াই অক্ষ বরাবর বি যাবো, তাহলে এ প্লাস বি ইকুয়াল টু কত বলেছে আমাদের 10 বলেছে। এবার বলেছে এই সরলরেখায় কোনো একটা বিন্দু, এটা মনে করি পি বিন্দু এইচ কমা কে, এই বিন্দুটা কি করছে তোমার 2:3 অনুপাতে 2:3 অনুপাতে বিভক্ত করছে। তাহলে তুমি এই বিন্দুর স্থানাঙ্ক জানো, এই বিন্দুর স্থানাঙ্ক জানো, তাহলে তুমি এই বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারে কত হবে, এইচ ইকুয়াল টু কত হবে 2 ইন্টু কত ধরবো 0, তাহলে 2 ইন্টু x2 0 প্লাস 3 ইন্টু কত হবে x1, তাহলে h বাই কত হবে 2 প্লাস 3, ঠিক আছে। তো তাহলে তোমরা এভাবে আমাদের অঙ্কটা করতে হবে। ছবিটা দেখে নিয়েছো, এবার চলে আসি বইয়ে কি বলছে দেখে নিই আমরা। দেখো বইয়ে কি বলেছে আমাদের, দেখো কি বলেছে বইয়ে দেখো আমাদের এ প্লাস, এইখানে দেখো এখানে কি বলেছে দেখো, এখন অক্ষ দুটির মধ্যবর্তী চিহ্ন এ বি রেখাংশ যদি এইচ কমা কে বিন্দুতে 2:3 অনুপাতে অন্তর্ভুক্ত হয়, তাহলে কত বলেছে এইচ ইকুয়াল টু বের করেছে, দেখো কত এসছে এইচ ইকুয়াল টু 3a প্লাস ইকুয়াল টু 5 এসছে। আবার এখানে দেখো এর মান এটা নিয়ে এসছে, অনুরূপে বি এর মান এটা নিয়ে এসছে, ঠিক আছে। এ আর বি এর মান পেয়েছে, এ আর বি এর মান আমি একটু আগে যেটা তোমাদের দেখালাম, এই যে লক্ষ্য করো এখানে কি বলেছে, এখানে লক্ষ্য করে কি বলেছে এ প্লাস বি ইকুয়াল টু এইচ এসছে। তাহলে এখানে এ আর বি এর মানটা কি করব, এই যে এ আর বি এর মানটা কি করছে দেখো এখানে কি করছে, এই এ আর বি এর মান কি করছে, এ এখন 1 নং এ ও বি এর মান বসিয়ে পায়, দেখো বসেছে, এবার 2h প্লাস 3 কে নিয়ে এসছে। এইচ এবং কে বিন্দুর নির্ণয় সঞ্চার পথের সমীকরণ কয় কত 2x প্লাস 3 ইকুয়াল টু 12, এরকম করে আমাদের এইটা চলে এসছে। এবার তোমরা কি করবে, বাড়িতে তোমাদের কাজ থাকছে 42 নম্বর, 41, 42, 43 আর একটা 44, এই চারটা তোমাদের বাড়ির কাজ থাকছে, এই চারটা তোমরা বাড়িতে একটু করবে। তারপরে আমরা এক্সারসাইজে অঙ্ক যাব। এইটুকু করার পর যদি তোমরা মনে করো যে হ্যাঁ আমরা অঙ্ক করতে পারবো, তাহলে তখন তুমি বের করবে কত নম্বর পেজ, বের করবে তোমার 525 পেজ, কি করবে 525 পেজ বের করবে, 525 পেজ বের করবে, 525 পেজ বের করবে। 525 পেজের তুমি 24 নম্বর অঙ্ক থেকে শুরু করবে, 24 নম্বর থেকে তোমার থাকবে 40 পর্যন্ত, 24 থেকে 40 পর্যন্ত নিজে করবে। তারপরে তোমার আসবে দীর্ঘ, চলে আসবে তোমার কত দীর্ঘ, যেগুলো দাগ দেওয়া আছে দীর্ঘ হচ্ছে তোমার 2, 4, 5, 7, 8, 9, 11, 14, এই কটা অঙ্ক তোমরা করে নিবে। এই কটা অঙ্ক করে নিলে আমার পুরো পাঠের অনুশীলনী শেষ হবে, তারপরের দিন আমি সরলরেখা চ্যাপ্টারটা শুরু করতে পারবো। তাহলে